আজ হরর হাসি থ্রিলারে শুনবেন আনন্দ বাগচির লেখা গোয়েন্দা গল্প পেঁচালো রহস্য। আনন্দ বাগচির জন্ম 1 জুলাই 1932 সালে। কর্মজীবনে বাঁকুড়া খ্রিশ্চান কলেজের অধ্যাপক ছিলেন। লিখেছেন বেশ কিছু রহস্য গল্প, যেমন অদৃশ্য মৃত্যু ছক, ভূত রহস্য, অদৃশ্য চোখ ইত্যাদি। আনন্দ বাগচি মারা যান 9 জুন 2012 সালে। আজকের গল্প পেঁচালো রহস্য গল্পটি আমরা নিয়েছি মহেশ পাবলিকেশন থেকে প্রকাশিত আরও রহস্য রোমাঞ্চের গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে সুনন্দ, বিনয় ও মান্দা মিস্ত্রি। গল্প পাঠে সায়ক এবং সুনন্দর চরিত্রে নীলাঞ্জন। শুরু হচ্ছে পেঁচালো রহস্য। বিকেলের দিকে নিজের ব্যাগ গুছিয়ে নিতে নিতে সুধীরদা বলল, চলি সুনন্দ, এখানে এসে যে এত ভালো লেগে যাবে তা ভাবিনি, কিন্তু উপায় নেই, আজই আমাকে ফিরতে হবে। সুনন্দ বলল, কি আর বলবো বলো, একটু মন খারাপ হলো এই যা, কিন্তু আমি তো কটা দিন থাকবো বলেই এসেছি। নিশ্চয়ই থাকবি বই কি, 7 দিনের জন্য তো বুক করাই আছে কটেজটা। তাছাড়া যাওয়ার আগে বিনয় নায়কের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে যাব, ও তোর দেখাশোনা করবে, দেখবি কোনোই অসুবিধা হবে না। বিনয় নায়েক? সে আবার কে? কোথায় থাকে? বিনয় আমাদের কাগজের বিশেষ সংবাদদাতা, এখানেই বাড়ি, বড় ভালো ছেলে। ওর আরো একটা পরিচয় আছে, স্থানীয় তদন্ত নামে একটা পাক্ষিক কাগজে ও সম্পাদক। পত্রিকাটির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ স্তক সব এক হাতে করে যাচ্ছে। ওর বাবা আবার এখানকার এমএলএ, খুব প্রভাবশালী লোক, বুঝলি। কলকাতার নামকরা দৈনিক প্রত্যহ পত্রিকার স্টাফ রিপোর্টার সুধীরদা এসেছিল মন্ত্রীর সফর কভার করতে। প্রায় 250 বছরের কিংবদন্তি জড়ানো মহাকালী এ অঞ্চলের অতি জাগ্রত দেবী। প্রতি বছর মাঘ মাসের এক বিশেষ তিথিতে এই মহাদেবীর অন্নকূট উৎসব চলে আসছে সেই আদিকাল থেকে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে ভেঙে পড়ে ওই দিনটিতে অন্নভোগের প্রত্যাশায়। বিশাল মেলা বসে যায় 4-5 জুড়ে, দিন তিনেক ধরে চলে তার জের। এবারের অন্নকূটের বাড়তি আকর্ষণ ছিল একটা, নবনির্মিত মহাকালী মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়ে গেল আজ সকালবেলায় অন্নকূটের পুণ্যতিথিতে। মন্ত্রীমশাই এসেছিলেন সেই উপলক্ষেই। চেন টেনে ব্যাগটা বন্ধ করার সঙ্গে সঙ্গেই ক্লিক করে আর একটা শব্দ হলো। সুনন্দ চমকে উঠে দেখলো 21-22 বছরের এক তরুণ হাতে ক্যামেরা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। সুধীরদা মুখ তুলতেই সে সহাস্যে বলল, আপনার একটা ছবি নিলাম দাদা, বিদায় বেলার ছবি। আরে ভাই বিনয়, এসো এসো, এই তো তোমার কথাই বলছিলাম, অনেককাল বাঁচবে। আমার কথা বলেন কি? বিনয় কৌতূহলী চোখে সুনন্দর দিকে তাকালো। হ্যাঁ, আরে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছো, চোখে না দেখলেও এর নামের সঙ্গে তোমার পরিচয় আছে নিশ্চয়ই। এই হচ্ছে সুনন্দ, কলকাতার সেই খুদে গোয়েন্দা। কিছুদিন আগেই কাগজে কাগজে যার প্রশংসা বেরিয়েছিল। সত্যি? এক লাফে বিনয় সুনন্দর সামনে গিয়ে দাঁড়ালো। কি আশ্চর্য, আমার তো বিশ্বাসই হচ্ছে না। না হওয়ার কি আছে, ও তো আমার সঙ্গেই এখানে এসেছে। বিনয় গোটা 2 স্ন্যাপ নিয়ে সুধীরদার দিকে ফিরল। এ কিন্তু আপনার খুব অন্যায়, একেবারে চেপে গেছিলেন খবরটা দাদা। কাল থেকে কবার দেখা হলো আপনার সঙ্গে, অথচ ঘুণাক্ষরেও। তোর দুঃখ হচ্ছে এখন ঠিক যাওয়ার সময়। আরে ঠিক আছে, ও তাহলে থেকেই যাক কটা দিন, তুমি ওকে একটু দেখো। অনেক বেলায় উঠে সুনন্দ সবে ব্রেকফাস্ট সারতে বসেছে, এমন সময় বিনয় এসে হাজির। কাঁধে সর্বক্ষণের সঙ্গী ক্যামেরাটিও আছে, কিন্তু কেমন একটা যেন উদ্ভ্রান্ত ভাব, উস্কো খুস্কো চুল। দেখেই মনে হলো কিছু একটা ঘটেছে। সুনন্দ খেতে বসেছে দেখে বোধহয় কিছু ভাঙলো না, শুকনো মুখে বলল, আমি একটু বসছি, তুমি খাও। সুনন্দ ওর মুখের দিকে এক নজর তাকিয়ে বলল, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি বুঝতে পারছি, বসো, চৌকিদারকে বলছি। বিনয় মাথা নেড়ে বলল, না না, আর ঝামেলা করতে হবে না, আমার তাড়া আছে। ঠিক আছে, তাহলে 1 কাপ কফি অন্তত হোক। ইতস্তত করে বিনয় শেষে বলল,
বেশ, জাস্ট 1 কাপ কফি কিন্তু, পটে লিকার আছে, তুমি বানিয়ে নাও। বলে সুনন্দ হাঁক দিল। রামাশিসজি, একটা খালি কাপ চাই। কাল সুধীরদা চলে যাওয়ার পর সুনন্দকে নিয়ে বিনয় অনেক রাত পর্যন্ত মন্দির চত্বরে আর মেলার মধ্যে ঘুরে বেরিয়েছিল। দূরের কাছের নানা জাতের মেয়ে পুরুষে মেলা প্রাঙ্গণ তখন সমুদ্র, ছেলে বুড়োয় একাকার। টয় ট্রেন, নাগরদোলা, নানা আধুনিক কেতার ঘূর্ণি, জাদুঘরের ভেলকি, বেলুন ফাটিয়ে টার্গেট প্র্যাকটিসের বন্দুকোলা থেকে শুরু করে রাশি রাশি খাবারের আর ঝুড়ি ঝুড়ি পুতুলের দোকান ছাড়াও হরেক কিসিমের ঘর গেরস্থালির স্টল জমে উঠেছে। রমরমিয়ে চলছে ভিডিও বায়োস্কোপ আর হাতে গরম ফটো তোলার দোকান। এরকম আদা শহর অঞ্চলে ভাবাই যায় না। মেলা থেকে ফিরে এসেও বহুক্ষণ ঘুম আসেনি সুনন্দর। শীতটাও জাঁকিয়ে পড়েছিল সন্ধ্যে থেকে। নতুন জায়গায় একা বলেই হোক কিংবা অনেক রাতে খাওয়ার জন্যই হোক, ঘুম সহজে আসছিল না। ঘুম ভাঙতেও দেরি হয়েছিল তাই, আর ভাঙার পরেও শীতকাতুরে গড়িমসি তো ছিলই। আসলে সকালে উঠে কোথাও যাওয়ার তাড়া ছিল না তো। বিনয় ইতিমধ্যে দুধ চিনি মিশিয়ে 2 কাপ কফি বানিয়ে ফেলেছিল। সুনন্দর দিকে একটা কাপ এগিয়ে দিয়ে বলল, দেখো চিনিটা ঠিক আছে কিনা। সুনন্দ মাথা নাড়তে ও নিজের কাপে চুমুক দিতে দিতে একটা তৃপ্তি শব্দ করল। সুনন্দ ওকে লক্ষ্য করছিল, একটু সময় দিয়ে বলল, তারপর বলো, ঘটনাটা কি? কোনো বিপদ আপদ নাকি কোনো দুঃসংবাদ? ভয়ঙ্কর দুঃসংবাদ। এখানকার ইতিহাসে আগে কখনো ঘটেনি এমন অবিশ্বাস্য ব্যাপার। বলো কি? সুনন্দ সোজা হয়ে বসে। কাল গভীর রাতে মহাকালী মন্দিরের পুরোহিত ছুরিকাহত হয়েছেন। বিষম খেতে খেতে সামলে নিয়ে সুনন্দ বলে ওঠে, মানে মারা গেছেন? কোথায় ঘটলো ব্যাপারটা? কারা করলো? কেন? একটু চুপ থেকে বিনয় উত্তর দিল, মারা গেছেন কিনা ঠিক বলতে পারবো না। আমাদের গাড়িতে করে সদর হাসপাতালে যখন নিয়ে গেল তখন তো বোধহয় প্রাণ ছিল, তবে জ্ঞান ছিল না। হিউজ ব্লিডিং হচ্ছিল। ঘটনাটা যা জানতে পেরেছি তোমাকে আমি বলছি। পরপর গোটা 3 চুমুকে কফি শেষ করে বিনয় বলল, প্রসাদ বিতরণ শেষ হলে মায়ের মূল কক্ষটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরে ঘর খুলে মধ্যরাতে আরতি শেষে পুরোহিত মায়ের অনুমতি প্রার্থনা করেন। তারপর সেবায়িতদের ডাকেন। সবাই মিলে প্রণামীর টাকা বাক্সবন্দি করা হয়। প্রণামী ও মানতের অন্য জিনিস, শাড়ি ইত্যাদি গুছিয়ে রেখে ফলমূল, প্রসাদ, ছাঁদা বেঁধে নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তখন মন্দিরের রক্ষীরা ভেতরে ও বাইরে মন্দিরে তালা দিয়ে দেয়। এটাই বরাবরের প্রথা। কালকেও যথানিয়মে পুরোহিত ঢুকেছিলেন মায়ের নির্জন আরতি সারতে। হঠাৎ বুক ফাটা আর্ত চিৎকার শুনে মন্দিরের সবাই দিশেহারা হয়ে গিয়েছিলেন। কি ব্যাপার, কার চিৎকার বুঝতে তাদের খানিকটা সময় লেগে গিয়েছিল। শেষে মূল মন্দিরের দরজা খুলে দেখা গেল ঘর ফাঁকা, শুধু পুরোহিতের নিষ্পন্দ দেহ লুটিয়ে পড়ে আছে মায়ের পায়ের কাছে। মার্বেলের টাইলসের মেঝে শুধু রক্ত আর রক্ত। কোনো ধারালো সরু অস্ত্র দিয়ে কেউ বুঝি তার বুক এফোর ওফোর করে দিয়েছে। স্তম্ভিত হয়ে বসে থেকে সুনন্দ একসময় বলল, কিন্তু হত্যাকারী পালালো কোন পথ দিয়ে? ঘরের পেছনের দিকে জানলা দিয়ে। জানলা দিয়ে? সুনন্দর গলায় বিস্ময়। হ্যাঁ, জানলায় গড়াত ছিল না, তবে লোহার ফ্রেম বসানো মজবুত গ্রিল ছিল। স্ক্রুগুলো খুলে গ্রিল সরিয়ে অপরাধীরা বাইরে মন্দিরের প্যাসেজে বেরিয়ে চম্পট দিয়েছে। ওদিকে গেট তখন খোলাই ছিল, লোকজনও কেউ ছিল না, একদম ফাঁকা। কেউ দেখতে পায়নি তাহলে? তা পাইনি, তবে কিছু দূর পর্যন্ত অনেক পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে। সুনন্দ বলল, কিন্তু কারণটা কিছু বুঝতে পারা গেল না। নিছক প্রতিহিংসা? একজন পুরোহিতের ওপর কারো কি এমন রাগ থাকতে পারে যে তার জীবন শেষ করে দিতে চাইবে? বিশ্বাস হয় না। আরে আসল ব্যাপারটাই তো তোমাকে বলা হয়নি।
যে বা যারা এসেছিল তাদের লক্ষ্য ছিল অর্থ। তারা মায়ের গায়ের সমস্ত অলংকার খুঁটে নিয়ে গেছে। মন্দিরের ট্রাস্টির হিসেব মতো প্রায় 15 লক্ষ টাকার গয়না। লোকগুলোর এমন দুঃসাহস যে মায়ের জিভ থেকে সোনার 5 টুকু পর্যন্ত খসিয়ে নিয়ে যেতে ওদের হাত কাঁপেনি। সবচেয়ে দামি অলংকারটা ছিল একটা হীরের নেকলেস। পাশের রাজ্যের মহারাজার বংশের দুর্লভ রত্নহার। গড়পুরন্দরপুরের বর্তমান উত্তরাধিকারী অবশ্য নামেই মহারাজা। তাদের রাজ্যপাট কবেই ভারত সরকার কেড়ে নিয়েছেন, কিন্তু একাধিক ব্যবসায় ফুলে ফেপে তারা এখনো ধনকুবের। কিন্তু দুঃখ এই, তাদের পরিবারে কারো পুত্র সন্তান নেই। এই তরুণ মহারাজা তো এতদিন নিঃসন্তানই ছিলেন। তিনবার স্ত্রীর গর্ভে মৃত সন্তান আসার পর মহাকালীর আশীর্বাদে গত বছর তাদের একটা ফুটফুটে ছেলে হয়েছে। ছেলের জন্য মহারানী মানত করেছিলেন। এই মানতের হার গতকালই নিবেদন করা হয়েছে রাজবংশের তরফ থেকে। এইসব গয়না ছাড়াও প্রণামীর টাকা প্রায় কয়েক হাজার তো হবেই। গালে হাত রেখে সুনন্দ বলল, আই সি, এই তাহলে ছোটখাটো সাধারণ চোরের কর্ম নয়, একেবারে সুপরিকল্পিত ছিনতাই, ডাকাতি এবং হত্যার চেষ্টা। কিন্তু তোমাদের এত জাগ্রত মহাকালী দেখা যাচ্ছে একেবারে নির্বিকার। তিনি আসলে পাথর প্রতিমা ছাড়া কিছুই নন। নিজের সর্বস্ব তো গেলই, নিষ্পাপ পূজারীর প্রাণটাও তিনি রক্ষা করতে পারলেন না। বিনয় একটু আহত হলো। অপ্রসন্ন গলায় বলল, মাকে যা খুশি বলছো বলো, কিন্তু ওই পাষণ্ডরা দেখো ঠিক শাস্তি পাবে। লোকের ধারণা মায়ের গায়ে হাত দেওয়ার দুর্মতি যাদের হয়েছে, চরম সর্বনাশ থেকে তাদের রক্ষা নেই। তারা সব অংশে ধ্বংস হবে। সুনন্দ বুঝল বিনয়ের আঁতে ঘা লেগেছে, তাই নিজের মন্তব্যটাকে মোলায়েম করে দিতে বলল, অবশ্যই কথাটা অন্যদিক থেকেও ভাবার আছে। অক্ষম, অপদার্থ, বিকলাঙ্গ সন্তানকেই মায়েরা বুক দিয়ে আগলান দেখনি? সকলেই তার সন্তান, তবু পাপি থাপির ওপরই তার করুণা সকলের আগে ঝরে পড়ে। এই যুক্তিতে বিনয় মনে মনে খুশি হলো। বলল, তা সত্যি বলতে কি, অর্থ ঐশ্বর্য এসবের তো মূল্য মানুষেরই মন গড়া। এসব অসার বস্তু ঈশ্বরকে স্পর্শও করে না। যাকে ভাই সুনন্দ, একবার যাবে নাকি মন্দিরের অবস্থাটা নিজের চোখে দেখে আসতে? তুমি গোয়েন্দা, আর আমারও তো এক হিসেবে গোয়েন্দা পত্রিকাই। যাবো কি বলছো? খবরটা শোনা মাত্র আমি মনে মনে এক পায়ে খাড়া হয়েই আছি। তবে একটা কথা, গোয়েন্দা বলো না, ব্যোমকেশ বক্সীর ভাষায় আমরা দুজনেই সত্য সন্ধানী। ভেতরের সত্যিটাকে খুঁজে বের করাই আমাদের কাজ। বলো, রাজি? নিশ্চয়ই, এবং সেটা আজ থেকেই, এই মুহূর্ত থেকেই। ওরা যখন মন্দিরে গিয়ে পৌঁছলো, পুলিশের কাজ তখন প্রায় শেষ। ওসি তার দলবল নিয়ে ফিরে যাচ্ছেন। স্থানীয় এক ফটোগ্রাফারকে দিয়ে মূর্তির এবং মন্দিরের স্থান বিশেষের ছবি তোলানো হয়ে গিয়েছিল। বোধহয় মূর্তির গায়ে এবং খুলে রাখা গ্রিলে হাতের ছাপ পেয়েছেন, আর ওপাশের প্যাসেজে খুবই অস্পষ্ট ভাঙাচোরা কিছু জুতোর ছাপ। চারপাশ খতিয়ে দেখে ওসির কি ধারণা হয়েছে তা আর ভাঙলেন না। গ্রিলটাকে আবার স্ক্রু এঁটে বন্ধ করে দিতে বলে সেবাইদের কয়েকজনকে সঙ্গে নিয়ে চলে গেলেন। তার নাকি আরো কিছু জ্ঞাতব্য আছে যা এখানে সকলের সামনে তিনি জিজ্ঞাসা করতে চান না। পাকশালার রাঁধুনিদের, কর্মী ও রক্ষীদের জবানবন্দিতে কিছুই জানা যায়নি। শুধু কে তখন কোথায় ছিল, কতদিন কাজ করছে, এই খবরটুকু ছাড়া। এই নতুন মন্দিরের নকশার একটা নকল নিয়ে ওসি তার জিভ হাঁকিয়ে চলে গেলেন। বিনয় হতাশ গলায় বলল, আর কি দেখবে, সব হয়ে গেল। পুলিশের নিকোনো মন্দির এখন ধোয়া মোছা, কোনো সূত্র কি আর ফেলে গেছে? এই জন্য তাড়াতাড়ি আসতে চাইছিলাম। সুনন্দ হাসলো। সূত্র মানে তো আর সুতো নয় যে কুড়িয়ে নিয়ে যাবে পুলিশ। এই তো ভালো হলো, আমরা ধীরে সুস্থে চারপাশটা দেখার সুযোগ পাবো, যে যেমন চোখে দেখতে পায়। আসলে কি জানো, আমাদের মনটাই চোখ দিয়ে দেখে। মন্দিরের ভেতরটা পরে দেখবে স্থির করে ওরা আগে প্যাসেজের দিকটা গিয়ে দাঁড়ালো। জায়গাটা নিরিবিলি,
বাইরের মন্দিরের করিডর সোজা কিচেনের দিকে চলে গেছে, যেখানে কাল ভোগ রান্না হয়েছিল। কিচেন থেকে করিডর এবং সেটা পার হয়ে মূল মন্দিরে ঢোকার দরজা আছে। সেখানে তাকালে ডাইনে বাঁয়ে করিডর পুরোটাই দেখা গেলেও মূল মন্দিরের জানলা আর প্যাসেজের গলিটা চোখে পড়ে না। ফ্রেম থেকে খুলে গ্রিলটা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করানো রয়েছে, এই রকমই রাখা ছিল। জানলার তলা থেকে অনেক জুতোর ছাপ ফিকে হতে হতে বার মন্দিরের ডবল কোলাপসিবল গেটের কাজ বরাবর গিয়ে মিলিয়ে গেছে। গেট পেরোলেই তুলসী বন, টগর, জবা, কুন্দ আর 2-5 রকমের ফুলের ঝোপ, তারপর কয়েকটা বেল আর হরিতকির গাছের জটলা। একপাশে একটা ছোট্ট বেদি, তার গা ছুঁয়ে সাপের মতো পরস্পরকে পেঁচিয়ে কটা গাছ কণা তুলে আছে, আলাদা করে তাদের চেনা যায় না। বিনয় জানালো ওখানে নাকি আগে পঞ্চমুণ্ডির আসন ছিল। ওসব ছাড়িয়ে মন্দিরের সীমানা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, তার উপরে আর নজর চলে না। ঘন জঙ্গল, প্রায় দুর্ভেদ্য বন হয়ে রয়েছে। জানা গেল ওই জঙ্গলের গা ছুঁয়ে একটা মরা নদীর সোতা পাক খেয়ে মূল নদীতে গিয়ে মিশেছে। বিনয়কে নিয়ে সুনন্দ আবার প্যাসেজের সামনে ফিরে এলো। খোলা জানলার তলা থেকে জুতোর ছাপ এগিয়ে এসেছে। কালো মার্বেল পাথরের ওপর এক বিচিত্র বর্ণের ছোপ পড়েছে। শ্বেত চন্দন আর রক্তের ছিটে দেওয়া হালকা গোলাপি রং লেগে আছে খাপছাড়া ভাবে। বিনয় দাগগুলোর দিকে আঙুল বাড়িয়ে বলল, দেখো, স্পষ্টই বোঝা যাচ্ছে লোক একজন ছিল না। তারা বাইরের দিক থেকে গেছে আর ভেতর থেকে এসেছে। সুনন্দ কোনো উত্তর না দিয়ে উবু হয়ে বসে পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করে খুঁটিয়ে কিছু দেখছিল। মিনিট 3-4 এগিয়ে পিছিয়ে ছাপগুলো পরীক্ষা করে আপন মনেই মাথা নাড়তে লাগলো। বিনয় নিঃশব্দে ওকে লক্ষ্য করছিল। তার হাতে ছবি তোলার জন্য ক্যামেরা প্রায় তৈরি। সামান্য অসহিষ্ণু গলায় শুধলো, কি বুঝলে, আমার কথাটা ঠিক কিনা? সুনন্দ সে কথার জবাব না দিয়ে শুধু বলল, মুশকিল হয়েছে। কোথাও গোড়ালির ছাপ পড়েছে, কোথাও জুতোর ডগার, কখনো গোড়ালিতে ভর দিয়ে, কখনো পায়ের পাতায় ভর দিয়ে ডিঙি মেরে হাঁটার মতো। শুধু একটা ব্যাপার স্ট্রেঞ্জ লাগছে। কোন ব্যাপার? স্ট্রেঞ্জ কেন? সুনন্দ বিনয়ের প্রশ্নকে পাশ কাটিয়ে হঠাৎ বলে উঠল, কেবল ওই দুটো গোড়ালির ছাপই আস্ত আছে, তাই না? রঙের ছোপ খুব স্পষ্ট আর পুরু হয়ে পড়েছে। বোঝাই যায় জানলার ধাপ থেকে প্রথমে নেমে আসার সময় গোড়ালির ওপর ভর রেখে নেমেছিল। আর রংগুলো কিসের জানি না, এসেছে মন্দিরের ভেতর থেকেই। বিনয় সুনন্দর কথাগুলো খুব একটা গুরুত্ব দিল না। বলল, আর কি বোঝা যায়? গলার সুরে ব্যঙ্গের ছোঁয়া। সুনন্দ গায়ে মাখল না, বলল, ওই একজোড়া গোড়ালির একটা ক্লোজ আপ ছবি যদি নিতে পারো খুব ভালো হয়। ছবির ব্যাপারে বিনয়ের বিন্দুমাত্র আলস্য নেই। সে এগিয়ে গিয়ে হুমড়ি খেয়ে বসে ক্যামেরা তাক করল। নির্ভুল হওয়ার জন্য গোটা 2 ছবি তুলে নিল পরপর। সুনন্দ ওর একটু আগের প্রশ্নের প্রতিধ্বনি করে বলল, আর কি বোঝা যায়? বোঝা যায় লোকটা মোটা সোটা, অর্থাৎ বেশ ওজনদার। বোঝা যায় তার পায়ে বেশ পুরনো হাওয়াই চপ্পল ধরনের জুতো ছিল। বাবা, একেবারে জ্যোতিষী গোয়েন্দা তো। তাহলে লোকটার বয়স, তার চেহারা, তার পোশাক আশাক এ সম্পর্কেও কিছু শুনি। সুনন্দ মাথা নাড়ল। অতটা আমার দ্বারা হবে না ভাই, হয়তো শার্লক হোমস পারতেন। আমার নিজের অনুমান যে কত পার্সেন্ট নির্ভুল তাই জানি না। বাঁ পায়ের গোড়ালিটা লক্ষ্য করো, বেশি স্পষ্ট, রংটা বেশি গভীর। কেন জানো? জানলার ধাপ থেকে ওই পাটাই সে প্রথমে ফেলেছে। জোর বেশি পড়েছে আর ভারী শরীর বলে চাপটাও বেশি মাত্রায়। কি দেখে বললাম বলো তো? পুরনো জুতোর ক্ষয়া গর্তটা পর্যন্ত পরিষ্কার ফুটে উঠেছে। প্রায় ইঞ্চি 1.5 লম্বা সরু ফাঁকা জায়গাটা কেন যে এতক্ষণ বিনয়ের চোখে পড়েনি কে জানে। যুক্তিটা অকাট্য মনে হতেই সে তারিফের ভঙ্গিতে মাথা দুলিয়ে বন্ধুর দিকে তাকালো। সুনন্দ বলল, চলো
বাইরে দিয়ে নাটমণ্ডপ ঘুরে আমরা মন্দিরের প্রতিমা দর্শন করে আসি। মন্দিরের ভেতরটা তখনও পরিষ্কার করা হয়নি, সেবায়িতরা না ফেরা পর্যন্ত বোধহয় হবেও না। এখানকার গাঙ্গুলি পরিবার বহুকাল থেকে মন্দিরের উপসত্ত্ব ভোগ করে আসছেন। একসময় তারাই পুরুষানুক্রমে মায়ের পুজো করে আসছিলেন। এখন আর পুজো করেন না, পুজোর জন্য পুরোহিত রেখে দিয়েছেন। গাঙ্গুলি পরিবারও এখন শাখা প্রশাখায় অনেক শরিকে ভাগ হয়ে গেছেন। তাদের এখন অনেকেরই জীবিকা অন্য। কেউ কেউ শহরে চাকরি করেন, কারো কারো নানা ধরনের ব্যবসা। অনেকেরই সাজ পোশাকে আর ব্রাহ্মণত্ব নেই। তবে প্রণামের টাকার ভাগবকরা সকলেই পেয়ে থাকেন। মানতের সামগ্রী ও বস্ত্রাদির জন্য ডাক হয়, সেই বিকৃত অর্থ অংশ অনুযায়ী বাটোয়ারা হয়ে যায়। মন্দিরের ভেতরে ঢুকে ওরা থমকে দাঁড়ালো। মহাকালীর মূর্তির পায়ের তলায় চাপ চাপ রক্ত জমাট বেঁধে কালচে হয়ে আছে। ঘরের মেঝে করিডর কিংবা প্যাসেজের মতো নয়, সাদা মার্বেলে বাঁধানো। চারপাশে কেমন একটা বিধ্বস্ত ভাব। পুরোহিতের হাত আর পায়ের ধাক্কা লেগে পুজো উপচারের অনেক কিছুই লণ্ডভণ্ড হয়ে গেছে। দইয়ের মালসা ভেঙে ছিটকে গেছে অনেক দূর। পদ্মপাতার ওপর আবিরের চূড়ো করে রাখা সিঁদুরের স্তূপ ছড়িয়ে গেছে চারপাশে। আততায়ীর পা হরকানোর চিহ্ন খুব স্পষ্ট। ওরা সেই তরল চটচটে জায়গাটা ডিঙিয়ে প্রতিমার পিছনের দিকে গিয়ে দাঁড়ালো। মূর্তির অনেকটা পিছনে গর্ভকক্ষ, অর্থাৎ মাটির তলার কুঠুরি। ওখানেই গর্ভঘরে সিন্ধুকে দেবীর উদ্ধৃত অলঙ্কার তোলা আছে। বিশেষ বিশেষ উৎসবের দিনে তাকে আপাদমস্তক সেই বহুমূল্য গয়নায় মুড়ে দেওয়া হয়, যেমন হয়েছিল গতকাল। আজ তার কণামাত্র অবশিষ্ট নেই, তাই গর্ভঘরের প্রয়োজন ফুরিয়েছে। তার ইস্পাতের পাতে মোড়া ডালা দুটো খোলাই রয়েছে, কেউ বন্ধ করেনি। ঘরের অন্য প্রান্তে একটা পাথরের সুদৃশ্য চৌবাচ্চা, পুজোর শুকনো ফুল জমা করে রাখার জন্য। বিনয় নিচু গলায় বলল, এখন দেখে মনে হচ্ছে অসম্ভব নয়। প্রতিমা দর্শনের ভিড়ে মিশে গিয়ে এই দলটা ভেতরে ঢুকেছিল। তারপর সুযোগ বুঝে তাদের একজন বা দুজন ওই গর্ভঘরে কিংবা চৌবাচ্চার মধ্যে লুকিয়ে থাকে, অন্যরা বেরিয়ে যায়। তারপর পুরোহিত দরজা বন্ধ করে বেরিয়ে গেলে চটপট কাজ গুছিয়ে নেয়। একজন স্ক্রুড্রাইভার দিয়ে গ্রিলের ফ্রেমটা খুলল, অন্যজন একটা একটা করে মায়ের গায়ের গয়না সরায়। দলের বাকিরা ততক্ষণে প্যাসেজের জানলার সামনে অপেক্ষা করেছে। সুনন্দ শুনছিল, বলল, আর ঘুম? ভেতরের কাজ শেষ হওয়ার আগেই পুরোহিতমশাই ভেতরে ঢুকে পড়েছিলেন, তাই তার মুখ চিরতরে বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সমর্থনের ভঙ্গিতে সুনন্দ বলল, এই তাহলে তোমার থিওরি? তা ভালোই ফেদেছ। থিওরিটা আমার হলেও বুঝলে ভাই, আইডিয়াটা কিন্তু পেয়েছিলাম বাবার বন্ধু ডাক্তার নাথের কথা থেকে। তুমি নিশ্চয়ই আমার সঙ্গে একমত। সুনন্দ কিছু ভাবছিল, বলল, তোমার সঙ্গে আমার মতের অমিল হয়েছে তাও বলছি না, তেমনি মিল হয়েছে সেটাও বলতে পারছি না। বাহ, এ আবার কি হেয়ালি ভাই? বিনয় কেমন বিভ্রান্ত চোখে তাকায়। হে আর না দুটোই কি করে একসঙ্গে? হেয়ালি না, আসলে আমি এখনই কোনো ফাইনাল সিদ্ধান্তে আসতে পারছি না। এত তাড়াহুড়োয় কোনো মত দেওয়া যায় না। পুলিশ কি ভাবছে, হাত পায়ের ছাপ থেকেই বা কি বেরোলো, তা যেমন আমাদের জানা দরকার, তেমনি আরো একটা ব্যাপারের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। মনে রেখো, পুরুত মশাই যদি এ যাত্রায় টিকে যান কিংবা তার জ্ঞান কিছুক্ষণের জন্য ফিরে আসে, তাহলে তার জবানবন্দি কিন্তু অনেক কিছুই বদলে দিতে পারে। তিনি হবেন এই মামলার সবচেয়ে ভাইটাল সাক্ষী। তবে একটা ব্যাপারে তোমার থিওরির সঙ্গে আমি ঠিক একমত হতে পারছি না। বিনয় অবাক হয়ে জানতে চায়, কি সেটা? একগাদা লোক মিলে এই চুরি হয়নি। আমার ধারণা
পুরো ব্যাপারটাই একজনের কীর্তি, এক দুঃসাহসী ঠান্ডা মাথার লোক যে খুব রয়ে সয়ে প্ল্যানটা ভেজেছিল। চলো, আর কিছু আপাতত দেখার নেই। বিনয় বলল, চলো, কিন্তু একটা কথা, তোমার এই বিশ্বাসের পিছনে কোনো প্রমাণ আছে নাকি নিছকই অনুমান? প্রমাণ আছে, তবে 100% গ্যারেন্টি দিতে পারছি না এখনো। প্যাসেজের পায়ের ছাপগুলো তুমি কতটা মনোযোগ দিয়ে দেখেছো জানি না, তবে আমি কিন্তু চুল চেরা চোখে দেখেছি। জুতোর ছাপগুলো যতই বিভ্রান্তিকর মনে হোক, টুকরো, ভাঙা, অস্পষ্ট হোক, ওগুলো একজোড়া জুতো থেকেই এসেছে, পুরনো খয়াটে হাওয়াই চপ্পল। কথা শেষে সুনন্দ একটু হাসল। আজ শুধু কফি নয় কিন্তু। সুনন্দকে চমকে দিয়ে বিনয় ওর কাঁধে হাত রাখলো। নিজের ঘরে ইজি চেয়ারে বসে সুনন্দ একটা পেপার ব্যাগ থ্রিলার পড়ছিল। আজ সে বেশ ভোরেই উঠেছে। কোন সকালে মুখটুক ধোয়া হয়ে গিয়েছিল, এক রাউন্ড চাও হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে। এখন শুধু ব্রেকফাস্টের জন্য রামাশিসজির ডাকের অপেক্ষা। চমকে মুখ ফিরিয়ে সুনন্দ হেসে বলল, আরে এসো এসো, পুরো ব্রেকফাস্টই হবে, দাঁড়াও বলছি। বলেই এসেছি। বিনয় হেসে বলল, কিরম স্মার্ট দেখছো তো? তা দেখছি, কিন্তু তুমি বসাই বেশ লোক। কাল সকালের পর থেকে আর তোমার টিকিটিরও দেখা নেই। কি ব্যাপার, একেবারে নো নিউজ? বিনয় ওর খাটের কিনারে বসে পড়তে পড়তে কমিক মুখ করে বলল, নিউজ তো হ্যাজ, বলতে গেলে অনেক নিউজ এবং নো নিউজ। কেমন, তোমার মতো হেয়ালি করে বলতে পারছি কিনা? তবে এই সব খবর সংগ্রহ করতে খুব দৌড়দৌড়ি করতে হয়েছে ভাই। এক সকালের ব্রেকফাস্টে খরচা পোষাবে না। শুরু করো, কস্ট একটু বেশি পড়ে যাবে বুঝতে পারছি। ব্যাড নিউজ দিয়েই তাহলে শুরু করি। প্রথম ভাইটাল খবর, পুরোহিত ভট্টাচার্য মশাই পরশুরাতেই মারা গেছেন। হাসপাতালে পৌঁছে দিয়ে আসার ঘণ্টাখানেকের মধ্যেই জ্ঞান ফিরে আসেনি। কোনো জবানবন্দিতে দূরে থাক, টু শব্দটিও পড়তে পারেনি। ইমার্জেন্সি টেবিলেই আমাদের শেষ ভরসার বাতিটা নিভে গেছে। আক্ষেপের ভঙ্গিতে সুনন্দ মাথা নাড়ল। 2 নম্বর, প্রতিমার গায়ে কিংবা গ্রিলে পুলিশ কোনো হাতের ছাপ পায়নি। অবশ্য না বলাটা বোধহয় ঠিক হলো না, পেয়েছে কিন্তু তাতে কোনো কাজ হবে না। কেন? ফিঙ্গারপ্রিন্ট ভাঙাচোরা, অস্পষ্ট, আর এত লোকের যে তা থেকে খুনির হদিশ মেলা অসম্ভব। জানতাম এরকমই হবে। তা পোস্টমর্টেম রিপোর্টের কথা কিছু জানা গেল? হ্যাঁ, খুব তাড়াতাড়ি রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টের বয়ান আমি শুনিনি, মোদ্দা কথাটা এই, অত্যাধিক রক্তক্ষরণই তার হার্ট ফেলিওরের অন্যতম কারণ। ছুঁচলো ধারালো কোনো অস্ত্র দিয়ে নয়, সরু অথচ ভোঁতাটে কোনো অস্ত্র দিয়ে তার বুকে একটি মাত্র আঘাত করা হয়েছিল। খুব বলশালী কোনো লোক এত জোরে আঘাত করেছিল যে গায়ে জড়ানো শাল ফুঁড়ে বুক একেবারে এফোর ওফোর, মাংসপেশি ছিঁড়ে একটা ধমনী পর্যন্ত কেটে যায়। কাল তুমি জোরের সঙ্গে যা বলেছিলে তার সঙ্গে মিলছে না, পুলিশ কিন্তু অন্যরকম মনে করছে। এ কোনো স্থানীয় লোকের কর্ম নয়। মহাকালী সম্পর্কে এখানকার প্রতিটি মানুষের গভীর সংস্কার আছে। এই অতি জাগ্রত দেবীকে সবাই ভীষণ ভয় আর ভক্তির চোখে দেখে। পুলিশের ধারণা বাইরের কোনো কুখ্যাত দলের কাজ। এই ধরনের বড় মেলায় কত বিদেশি লোক আসে, তাদের সঙ্গে মিশে গিয়ে কোনো নটোরিয়াস গ্যাং অনায়াসেই এই কাজ হাসিল করতে পারে। তাই বাস স্ট্যান্ড আর রেল স্টেশনে পুলিশ খুব ভালো রকম নজর রেখেছে, যাতে জিনিস পাচার হয়ে যেতে না পারে। সুনন্দ বলল, তা এখনো তাহলে চুরি যাওয়া গয়নাপত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি? তা যায়নি, তবে পুলিশ কিন্তু বসে নেই। পাশের রাজ্যের পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। মহারাজার নেকলেসটা আসার খবর ওখানে তো আগেই চাউর হয়ে গিয়েছিল। সেখানে কাউকে সন্দেহ করা যায় কিনা পুলিশ খতিয়ে দেখছে। সুনন্দ
আর একটিও কথা বলল না। তার চোখ মুখে চিন্তার ছাপকে হতাশার চিহ্ন মনে করে বিনয়ও চুপ করে থাকলো। ব্রেকফাস্ট শেষ হলে সুনন্দ হঠাৎ বলল, চলো আরেকবার ঘুরে আসি। বিনয় কথাটা শুনে খুব উৎসাহিত হলো এমন নয়, তবু বলল, কোথায়? মন্দিরে? হ্যাঁ, ওপাশের জঙ্গলের দিকটা কাছে গিয়ে দেখতে চাই। ওই পথ দিয়েই তো অপরাধীরা ভেগেছে। ঠিক কোথা দিয়ে সেটাই চোখে একবার দেখা দরকার। বুঝেছি, ওখানে কোনো সূত্র পেয়ে যাওয়া আশ্চর্য নয়, চলো। মন্দির থেকে সরু পায়ে চলা পথটা বেড়ার ধারে যেখানে এসে শেষ হয়েছে তার একপাশে নজর পড়তেই থমকে দাঁড়িয়ে পড়ল সুনন্দ। তিন প্রস্থ কাঁটাতারের টানা বরাবর বেড়া তৈরির কাজে ঘন করে সার বেঁধে কাঁটা গাছ লাগানো হয়েছে। প্রথমে নজরে কিছুই পড়ে না, কিন্তু একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই দেখা যায় কয়েকটি কাঁটা গাছের পাতা কেমন শুকনো, নেতিয়ে আছে। সাবধানে হাত বাছিয়ে জালগুলো সরাতেই আসল রহস্যটা চোখে পড়ল। গোড়া থেকে কাটা কাঁটা গাছের ডালগুলো কেউ দিব্যি সাজিয়ে রেখেছিল। ওই জায়গাটায় কাটা তারগুলো কেটে ফেলা হয়েছে। 3-4 ফুটের মতো ফাঁক, একজন মানুষ স্বচ্ছন্দে যাতায়াত করতে পারে। সুনন্দ বলল, যে বা যারা চুরি করতে মন্দিরে ঢুকেছিল এই পথেই তারা এসেছিল, আবার ফিরেও গেছে। বিনয়ের চোখ গোল গোল হয়ে উঠেছিল, কিন্তু অনেক খুঁজেও গাছ কিংবা তারের কাঁটায় কোনো জামা কাপড়ের ছেঁড়া টুকরো কিংবা আঁশ জাতীয় কিছু আটকে থাকতে দেখা গেল না। কোনো পায়ের ছাপও পাওয়া যায়নি। জঙ্গলের গাছের ঝরা শুকনো পাতার উপর স্বভাবতই কোনো পায়ের দাগ আশা করা যায় না। তবু বিনয় পা দিয়ে শুকনো পাতা সরিয়ে বোধহয় পায়ের দাগ খুঁজছিল। হঠাৎ চেঁচিয়ে উঠল, আরে বাবা, এ যে টাকা পয়সার ছড়াছড়ি! বলেই নিচু হয়ে কয়েকটা ঝকঝকে টাকা আর আধুলি কুড়িয়ে নিল। পাতা সরিয়ে অনেক খুঁজলো, কিন্তু আর কিছু পেল না। সুনন্দ চুপ করে দেখছিল, এবার বলল, লোকটা যে একাই ছিল এই টাকাগুলোই তার প্রমাণ। এমন উদ্ভট যুক্তি শুনে বিনয় হাঁ হয়ে গেল। বলল, তার মানে? তার মানে লোকটা প্রণামীর কোনো কাপড়ের বোচকায় গয়নাগুলো আর পরাতের ওপর জমা পড়া গুচ্ছের নোট আর কয়েক কেজি রেচকি বেঁধে নিয়েছিল। বেড়ার ধারে এসে সে প্রথমে বোচকাটা ওপরে ছুঁড়ে ফেলে দেয়, তারপর সাবধানে কাটা গাছের ওপর গোড়াগুলি ডিঙিয়ে ওপাশে পৌঁছায়। আছাড় খেয়ে পড়ায় বোচকার ফাঁক দিয়ে কিছু খুচরো ছিটকে পড়েছিল। লোকটা খেয়াল করেনি। বিনয় সায় দিয়ে বলল, ঠিক, আমার প্রথমটায় মাথায় আসেনি। মেলা ভেঙে গেছে, 2-4টে দোকান এখন যাচ্ছি যাব করে রয়ে গেছে। বাকিরা কেউ কেউ পাত্তারি গুটিয়ে তাদের ছাউনি খুলছে। মেলা প্রাঙ্গণ ঘুরে ওরা মন্দিরের সামনে এসে দাঁড়ালো। কেমন একটা শোক আর আতঙ্ক মন্দিরের চারপাশে নেমে এসেছে। কেউ প্রায় ধারে কাছে নেই। মন্দির চত্বর আর নাটমণ্ডপ খাঁ খাঁ করছে। অবশ্য বেশিরভাগ মানুষই এখন শ্মশানে। ভট্টাচ মশাইয়ের সব দাহ করতে বিরাট মিছিল গেছে। থানার ওসি একটু আগেই ঘুরে গেছেন, বিনয়কে চেনেন, ডেকে বললেন, মোহন মিস্ত্রিকে গ্রিলটা লাগিয়ে দিতে বলেছি, ঠিকঠাক লাগানো হয়েছে কিনা একটু দেখে নিও তো। সুনন্দ জিজ্ঞেস করলো, এই মিস্ত্রি মোহনটি আবার কে? নাম শুনলেই দস্যু মোহনের কথা মনে পড়ে যায়। হো হো করে হেসে বিনয় বলল, ঠিক উল্টো, একেবারে গোবেচেরা গবেট আর তার উপরে তোতলা। সবাই ওকে মান্দা মিস্ত্রি বলে ডাকে। অমন দশাশই চেহারা, কিন্তু একটা ধমক দাও একেবারে কেঁচো। বউকে একেবারে জমের মতো ভয় পায়, কিন্তু ইলেকট্রিকের কাজ যা জানে তোমাকে তাক লাগিয়ে দেবে। ইলেকট্রিশিয়ানদেরই আজকাল পয়সা। অমন গুণী লোক বলছো, কিন্তু এখানে পড়ে থাকলে কি এমন আর কামাই হবে?
হয় না তো, কোনো রকমের সংসার চলে। অলস গেতো, 5বার ডাকলে তবে যদি তার দেখা পাওয়া যায়। তার উপরে ভবঘুরে বাউন্ডুলের স্বভাব, থেকে থেকে উধাও হয়ে যায়। আসলে কাজকর্ম তো প্রায় থাকে না, কি আর করবে বেচারা। আর থাকলেও উচিত পয়সা কি আর পায়? এখানকার জামাই বলে সবাই নামমাত্র মজুরিতে কাজ করিয়ে নিতে চায়। আর মান্দাও এমন বোকার হদ্দ। এই যে মন্দিরের ব্যাপারটাই দেখো না, অনেক টাকার কাজ। শহরের কন্ট্রাক্টর মোটা টাকার কোটেশন দিয়েছিল, মন্দিরের কর্তৃপক্ষ তাতেই রাজি হয়ে গিয়েছিলেন। এমন সময় মান্দার আবির্ভাব। সে আর তার বউ কুসুম কলকাতা থেকে সেদিনই গায়ে ফিরেছে। কুসুম দজ্জাল হোক আর যাই হোক, ঠাকুর দেবতায় খুব ভক্তি। সে এসে হামলে পড়লো। বাবু মশাইরা, আমার মিস্ত্রিকে একটা চান্সও দেন মায়ের কাজ করতি, সব ফেরিতি করে দেবে। কিন্তু করে দেবে বললেই তো আর করা হয় না। এ তো আর সাধারণ ওয়্যারিং এর কাজ নয়, বিরাট ব্যাপার। আধুনিক কেতার কাজ হবে, এই নতুন মন্দিরের সঙ্গে তাল মিলিয়ে হাল ফ্যাশনের আলো পাখা ইত্যাদি বসবে। মান্দা হাত জোর করে বলল, আগে সব পারবো, আমার কাজ আপনারা দেখে নেবেন। কিন্তু মাঝখানে আর 15 দিনের সময় নেই, জিনিসপত্র কিনতে হবে। তবে করে যদি দিতে পারে মোটা টাকার ধাক্কা বাঁচবে। তাই সেদিনই জরুরি মিটিং বসলো মন্দিরে। মান্দাকে চান্স দেওয়ার ব্যাপারটা পাকা হয়ে গেল সভায়। কলকাতায় লোক গেল মান্দাকে সঙ্গে নিয়ে জিনিসপত্র কিনতে। অত টাকা দিয়ে তো আর ওকে একা ছাড়া যায় না। তারপর বললে বিশ্বাস করবে না, 3 রাত খেটে 5 দিনে কাজ তুলে দিল মান্দা। দেখে তো সকলের চক্ষু টেঁড়া। সামান্য খুচখাচ কাজ অবশ্যই এখনো বাকি আছে, তা সেগুলো মেলা শেষ হলে করে দেবে বলেছে। ওই তো মান্দা কাজে লেগেই গেছে। বাইরে থেকে তাকিয়ে সুনন্দ অবশ্য মোহন মিস্ত্রিকে দেখতে পেল না, কিন্তু ভেতর থেকে ঠুকঠাক আওয়াজ আসছিল, সেই সঙ্গে মই টানার শব্দ। সুনন্দ অবাক হয়ে বলল, কি করে বুঝলে মোহন মিস্ত্রি? সে ছাড়া আবার কে? ওই যে তার জুতো দেখছো না? বিনয় আঙুল তুলে নাট মণ্ডপের সিঁড়ির তলায় পড়ে থাকা জুতোটা দেখালো। মন্দিরে ঢোকার মুখে সুনন্দ দেখলো প্ল্যাটফর্ম মার্কা প্রায় 2.5 ইঞ্চি সোলের ব্র্যান্ড নিউ হাওয়াই। সুনন্দ থমকে গিয়ে কেমন চোখে একটুক্ষণ জুতোর দিকে তাকিয়ে থাকলো। মনে হলো খুশি হয়নি। সে কি তাহলে জীর্ণ একজোড়া সাধারণ হাওয়াই আশা করেছিল? ভেতরে ঢুকে দেখলো এক সলিড চেহারার ঢ্যাঙা লোক কাঠের মইয়ের ওপর দাঁড়িয়ে দেওয়ালে ইনবিল্ট মাইক্রোফোন ঠিক করছে। নিচে দাঁড়িয়ে এক ছোকরা অ্যাসিস্ট্যান্ট। বিনয় বলল, মান্দা, গ্রিলটা ফিট করে দিয়েছো? কাঠের সিঁড়ির ওপর থেকে একটা গাইয়া মুখ নিচের দিকে তাকালো। কতক্ষণ আগে দেখো আগে। সুনন্দ থামলো না, পায়ে পায়ে গ্রিলটার সামনে গিয়ে দাঁড়ালো। এই সেই গ্রিল যেটা সেই রাত্রিরে মন্দিরে ঢোকার জন্য খোলা হয়েছিল। স্ক্রুগুলো আবার ঠিকঠাক আঁটা হয়েছে, দেখে মনেও হয় না কখনো খোলা হয়েছিল। কিন্তু আগের মতোই ঠিকঠাক আঁটা হয়েছে তো? কথাটা মনে হতেই হঠাৎ সুনন্দ ভুরু কুঁচকে স্ক্রুগুলোর দিকে তাকালো। তাকিয়ে তাকিয়ে কি ভাবছিল খেয়াল করেনি। বিনয় এসে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। কি ভাবছিলে? কিছু না, চলো যাওয়া যাক। ওরা আবার মন্দির থেকে বেরিয়ে এলো। মন্দিরের ভেতর তখন দর্শনার্থী এক পরিবার সকলরবে ঢুকে পড়েছে। মণ্ডপের সিঁড়ির শেষ ধাপে নামতে গিয়ে থমকে দাঁড়ালো। এক ঝাঁক জুতোর মাঝখানে তার এক পাটি জুতো পড়ে আছে, অন্য পাটি উধাও। বাচ্চা ছেলে মেয়েগুলো হয়তো এখানে হুটোপাটি করে তাদের জুতো মোজা খুলতে গিয়ে এই জট পাকিয়েছে। না, অন্য পাটিটা খোয়া যায়নি, একটু তফাতে ঘাসের ওপর পড়ে আছে। জুতোটা নিয়ে আসতে গিয়ে হঠাৎ উবু হয়ে বসে পড়ল সুনন্দ। পেছন ফিরে বসে সুনন্দ কি করছে বুঝতে পারেনি বিনয়। কাছে আসতেই ছট করে উঠে দাঁড়ালো সুনন্দ। বিনয় তাজ্জব। সুনন্দ এক হাতে এক পাটি জুতো। কিছু বোঝার আগেই বিনয় ব্যাগের মধ্যে সেখানা বিদ্যুৎ গতিতে ঢুকিয়ে দিয়ে বলল, শিগগিরই চলো, এখান থেকে পালাই। বিনয় কিছু বলতে গিয়েছিল, তার আগেই সুনন্দ ওকে টেনে নিয়ে ছুটতে লাগলো। কখন যে ছোড়াটা ঘরের মধ্যে ঢুকে পড়েছে
টের পায়নি। সন্দেহ হতেই রান্নাঘর থেকে বঁটি হাতে বেরিয়ে এলো কুসুম। বোধহয় কুটনো কুটছিল। যে ঘরে ঢুকেছিল সে তক্তপোষের তলা থেকে বাক্স প্যাঁটরা টেনে বের করে হাটকাচ্ছিল। কুসুম চিৎকার করে তেড়ে এলো। কি গয়নাগুলো খুঁজছি, কোথায় রেখেছো বলে ফেলো না দিদি। কুসুম এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল, মুখ ফ্যাকাশে। তারপরে দ্বিগুণ তেজে বঁটি উঁচিয়ে ছুটে এলো। তোমাদের মুখ পড়াও তারা দাঁড় খাচ্ছি তোরই একদিন কেউ আমারই একদিন বলেই ছক্কা মারার কায়দায় দু হাতে বঁটি হাঁকিয়েছিল। কিন্তু ছোড়াটা এক নম্বরের শেয়ানা। কাঠবিড়ালির মতো এক লাফে তক্তপোষের ও পিঠে গিয়ে দাঁড়ালো। জিভ ভ্যাংচানোর কায়দায় হাসতে গিয়েছিল, কিন্তু তার ঠোঁটের হাসি ঠোঁটেই মিলিয়ে গেল। এত তাড়াতাড়ি যে লোকটা বাড়ি ফিরে আসছে কে জানতো। উল্টো দিকের দরজা দিয়ে লোকটা কখন নিঃশব্দে ঘরের ভেতর এসে দাঁড়িয়েছে। হাতে এক বিকট আকৃতির রামদা, গরিলার মতো চোখ দুটো ধকধক করে জ্বলছে। এক পা করে এগিয়ে আসতে আসতে চাপা বাঘ ডাকা গলায় বলল, শয়তানেরা বাচ্চা, কেটে টুকরো টুকরো করে আজ তোকে বাগানে পুঁতে ফেলবো। এ কি সেই লোক? কোথায় গেল এর তোতলামি? সুনন্দ মনে মনে প্রমাদ গুনল, বুঝল আজ তার রক্ষা নেই। এই ঘরের ভেতর থেকে ছুটে পালানো অসম্ভব। দুদিকে দুজন, সে একা, নিরস্ত্র। হাতে একটা খেলনা রিভলভার থাকলেও হতো। ধারে কাছে এমন কিছু নেই যা দিয়ে প্রথম ধাক্কাটা সামলানো যায়। বিনয়টা এত দেরি করছে কেন? এতক্ষণে তো তার এসে যাওয়ার কথা। তবে কি কারো দেখা পায়নি? লোকটা প্রায় কাছে এসে পড়েছে। যে কোনো উপায়ে এখন খানিকটা সময় চাই। যদি তার মধ্যে বিনয়টা এসে যায়, না হলে আজ শেষ। এখন নার্ভ হারালে চলবে না। লোকটাকে ঘাবড়ে অন্যমনস্ক করে দিতে হবে। সুনন্দ হঠাৎই হা হা করে হেসে উঠল। শুকনো গলার ভেতর থেকে সেটা কৃত্রিম অট্টহাসির মতো শোনালো। থমকে দাঁড়িয়ে পড়ে লোকটা গর্জে উঠল, হাসিস কেন রে ফুটো? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। অত সোজা না, আমি তোমার নারী নক্ষত্র সব জেনে ফেলেছি। চুপ! কি জেনেছিস তুই? সুনন্দ ভেতরে ভেতরে একটু ভরসা পেল। বলল, ভট্টাচ মশাইকে কি করে খুন করেছো? থতমত খেয়ে লোকটা বলল, আর গয়নাগুলো কি করেছো, কোথায় লুকিয়েছো? চালাকি করছিস? বলতো কোথায়? তুমি খুব ভালো করেই জানো কোথায়। তাতে আমার কাঁচকলা। ভয় দেখাচ্ছিস? এখনই তো কিমা বাগানে পুঁতে ফেলবো। কাকপক্ষীও জানতে পারবে না। গাছতলায় তো? হিহি করে হাসার চেষ্টা করলো সুনন্দ, কিন্তু হাসির শব্দ আর গলা দিয়ে বেরোলো না, শুধু দাঁত বেরোলো। পলকের জন্য অন্যমনস্ক লোকটা যেন চমকে উঠল। আর ঠিক সেই সময় ক্লিক ক্লিক করে দুটো শব্দ, আর সঙ্গে সঙ্গে ফ্ল্যাশগানের ঝলক। বিনয় এসে গেছে। শুধু বিনয় নয়, তাদের ক্লাবের তঙ্গলো। এক পা নড়েছ কি গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। দা ফেলে দাও। চকিতে ফিরে তাকিয়ে সুনন্দ দেখতে পেল বিনয়ের হাতে ক্যামেরা। তার পাশে দাঁড়িয়ে কেউ একজন বন্দুকের নল উঁচিয়ে আছে। সেই ছোট্ট ভাঙাচোরা বাড়িটা তখন লোকে গিজগিজ করছে। মোহন আর কুসুমকে অ্যারেস্ট করে থানায় পাঠিয়ে দিয়ে বড়বাবু বললেন, সুনন্দ, বড়ই প্যাঁচেলা রহস্য বলে মনে হচ্ছে ভাই। খুনের কথা, গয়না চুরির কথা ওরা কিন্তু ছেড়ে অস্বীকার করছে। অলংকারের সন্ধান এখনো আমরা পাইনি, আর খুন তারও তো কোনো সাক্ষী নেই। ওরা নিজেরা কবুল না করলে মামলা ধোপে টিকবে না। তবে তোমাকে হত্যা করার চেষ্টার অপরাধেই আমি আপাতত ওদের গ্রেফতার করছি। সুনন্দ বলল, স্যার, পেঁচালো কেস তো বটেই, সেটা আমি এখনই আপনাদের দেখাবো। আমার প্রথম ক্লু পাই প্যাসেজের জুতোর ছাপ থেকে, কিন্তু তখন বুঝতে পারিনি ওটা রহস্যের ক্লু নয়, স্ক্রু। বলেই বিনয়ের ঝোলার ভেতর থেকে এক পাটি হাওয়াই চপ্পল বের করে দেখালো। এই দেখুন। বড়বাবু ভালো করে তাকিয়ে দেখলেন কোরালির পুরো নরম সোলের মধ্যে ইঞ্চি দেড়েক লম্বা একটা গর্ত,
তার ভেতরে কিছু যেন চকচক করছে। সুনন্দ খুঁচিয়ে তার ভেতর থেকে একটা চকচকে নতুন স্ক্রু বের করে দেখিয়ে বলল, এই আমার ক্লু, মানে স্ক্রু এর গায়ে প্যাচ যখন আছে তখন প্যাচালো বলতেই পারি। মোহন অন্নকূটের আগের রাত অবধি মন্দিরে ইলেকট্রিকের কাজ করার সময় এক ফাঁকে গ্রিলের স্ক্রুগুলো ঢিলে করে রেখেছিল। পরের রাতে সে বাইরে থেকেই গ্রিলটা খুলে নেয়, কিন্তু তার দুর্ভাগ্য, এই স্ক্রুটা কখন যে গ্রিল থেকে খসে প্যাসেজে পড়ে গিয়েছিল খেয়াল করেনি। ও ভেতরে ঢুকে যখন অলংকার আর টাকা কড়ি বোঁচকা বেঁধে ফেলেছে, সেই সময় ভট্টাচ মশাই তাকে কেবল দেখেই ফেলেন না, চিনেও ফেলেন। ফলে বলেই এগিয়ে গিয়ে ঘরের তাক থেকে ফুটখানেক লম্বা একটা মজবুত স্ক্রুড্রাইভার নিয়ে এলো। এই যন্ত্রটি তার বুকে আমূল বসিয়ে দিয়ে তাকে খুন করা হলো। ফরেন্সিকে বিশেষ ধরনের পরীক্ষা করালে এতে রক্তের দাগ ধরা পড়বে। মোহন আপনার কথা মতো গ্রিলটা আবার আটকে দিয়েছে। ভালো করে নজর করলেই দেখতে পাবেন 10টির মধ্যে 9টি স্ক্রুই ঝকঝকে নতুন, কিন্তু একটি স্ক্রু ওদের সঙ্গে খাপ খাচ্ছে না, রংটা আলাদা, বোধহয় বেশ কিছুদিনের পুরনো। এটি মোহন অন্য কোথাও থেকে জোগাড় করে এনেছিল, সুতরাং এটা তার অপরাধের প্রমাণের আরেকটা ক্লু। খোয়ানো স্ক্রুটা যে জানলার ধাপ থেকে নিচে নামবার সময় বাঁ পায়ের চটির সোলের মধ্যে শায়িত অবস্থায় গেঁথে গিয়েছে, সে স্বপ্নেও ভাবেনি, আমিও না। ভেবেছিলাম ওই ছাপনা ওঠা জায়গাটা বোধহয় কোনো পুরনো চপ্পলের খয়াটে গর্ত। এছাড়া আসি মায়ের অলংকারে। সেগুলো কোথায় আছে আমি জানি, অনেকদিন থেকেই স্বামী স্ত্রী তককে তককে ছিল। এবার সেই উদ্দেশ্যেই কলকাতা থেকে আগে ভাগে গাঁয়ে এসে জুটেছিল। মন্দিরের কাজটা ছল, তবে মোহন গুণী লোক, কাজ জানে আর অভিনয়ও জানে, কিন্তু বারবার বাগানে পুঁতে ফেলবে বলে আমাকে শাসিয়েই ভুল করেছিল। আমি একটু আগেই জায়গাটা খুঁজে বের করেছি। বড়বাবু বললেন, আমার মনে হয় কলকাতা পুলিশের রেকর্ড খুঁজলে হয়তো দাগি আসামির তালিকায় মোহনের নামটা আমরা পেয়ে যেতে পারি। শুনলেন আনন্দ বাগচির লেখা পেঁচালো রহস্য। গল্প পাঠ বিনয় ও মান্দার চরিত্রে সায়ক, সুনন্দর চরিত্রে নীলাঞ্জন, মান্দার স্ত্রী কুসুমের চরিত্রে মুনমুন, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত সায়ক, পোস্টার ডিজাইন অব্র মহন্ত, পরিচালনায় সায়ক, সহ পরিচালনায় অনিশা। কেমন লাগলো গল্পটা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর প্রতি সপ্তাহে নতুন গল্পের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আজকের এই উপস্থাপনায় বিশেষ ধন্যবাদ নীলাঞ্জন এবং মুনমুনকে আমাদের পাশে থাকার জন্য। যদি কেউ আমাদের হরর হাসি থ্রিলার পরিবারে যোগদান করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তাহলে আজ আসি, সামনের সপ্তাহে নতুন গল্প নিয়ে আবার আসবে হরর হাসি থ্রিলার। সুস্থ থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন।